আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বার্তাকক্ষ থেকে আমি গোলাম মুর্তুজা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। 2014 ও 18-র ভোটে ইসি সদস্যদের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রুল, সরকার কোন দলের নিবন্ধন বাতিল চায় না মন্তব্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির 6ষ্ঠ দিনেও অসংখ্য মানুষের সহায়তা, বন্যার্তদের জন্য স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাশ্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করতে নতুন উপাচার্যের পরিকল্পনা, সবার সহযোগিতায় দেশ এগিয়ে নেওয়ার প্রত্যয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, দিনভর চ্যানেল আই এর পর্দায় নানান আয়োজন। এবং কাজী নজরুলের সাহিত্যের বিশাল অংশ জুড়ে প্রকৃতির বন্দনা, সাহিত্যে প্রকৃতি রক্ষার বার্তা ছড়িয়ে যাওয়ার অবদানের কথা স্মরণ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। 2014 ও 2018 সালে নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেওয়া কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনজীবী জানিয়েছেন, নির্বাচন কমিশনারদের নিয়োগের অবৈধ হলে ওই সময় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল বলেছেন, ব্যক্তির বিচার হবে, কোনো দলের নিবন্ধন বাতিল চায় না সরকার। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গত 18 আগস্ট 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। এতে নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান বাতিল যাওয়া হয়। রিটের শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট। রুলের টার্মে বলা হয়েছে যে 2014 সাল এবং 18 সালের যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয়াকে যেভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে, এই দায়মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছেন। নিয়োগের ব্যাপারেই যদি প্রশ্ন উত্থাপন হয়ে থাকে তাহলে নির্বাচনের ব্যাপারে প্রশ্ন উত্থাপন হবে, এটি স্বাভাবিক, রিজনেবল এবং যৌক্তিক। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানি শুরু হয়েছে। তবে এই রিটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। আইনজীবীরা জানিয়েছেন, রিট আবেদনের পরবর্তী শুনানি 1 সেপ্টেম্বর। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতি সব ধরনের সমর্থন অব্যাহত রাখবে রাশিয়া। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে একথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টেন্সকি। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েও আলোচনা হয়েছে সাক্ষাতে। এলএনজি রফতানিতে রাশিয়ার আগ্রহের কথা জানিয়েছেন রাষ্ট্রদূত। বাংলাদেশের স্বাধীনতায় রাশিয়ার ভূমিকার কথাও স্মরণ করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। দুই দেশের মধ্যে বাণিজ্য, আর্থসামাজিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেয়ার প্রত্যাশা জানান হাই কমিশনার। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুলাইলান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার প্রত্যাশা জানিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন রাষ্ট্রদূত। সৌদিকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। নোয়াখালীর লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলায় 1000-এরও বেশি আশ্রয়কেন্দ্র রয়েছে, প্রায় 2,16,000 মানুষ। হাতিয়া ও মেঘনার বিভিন্ন চর ও দুর্গম গ্রামাঞ্চলে ত্রাণ পৌঁছেনি। পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রায় 2 শতাধিক এবং সাপের কামড়ে আক্রান্ত হয়ে 71 জন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট।
20 আগস্ট উজানির ঢল আর ভারী বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ফেনীর বিস্তীর্ণ অঞ্চলের ভয়াবহ ক্ষত বেরিয়ে আসছে। 7 দিন পর বিধ্বস্ত সড়ক মারিয়ে নিজ নিজ বাড়িঘরে ফিরে নিরাশ অনেকেই। নিরুপায় মানুষজন ছুটছেন স্বজনদের বাড়ি। ওঠানে এখনো পানি, ঘর থেকে নামছে, ঘরে কাদা বেশি, এই জন্য এখনো বাড়িতে যাইতে পারি নাই। আজকে ঘরের মধ্যে এতটুকু খাত পড়ছে, তাদের মানে ধান চাল যা আছে সব বন্যার পানিতে নিয়ে গেছে। নৌবাহিনীর নৌ কন্টিনজেন্ট কয়েক হাজার মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে। শুকনো খাবার সরবরাহের পাশাপাশি রান্না করা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওষুধ এবং খাবার স্যালাইন সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। জরুরি চিকিৎসা সেবায় কাজ করছে নৌ মেডিকেল টিম। আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন এবং আপামর জনসাধারণ আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা সবাই মিলে, দেশের সবাই একতাবদ্ধ হয়ে আমরা আমাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। এটা বাংলাদেশের জন্য আমি বলবো যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেশ সেবার, দেশপ্রেমের। নোয়াখালীর বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওষুধের তীব্র সংকট। জেলার 1169 আশ্রয় কেন্দ্রে প্রায় 2,16,000 মানুষ আশ্রয় নিয়েছেন। পানিবাহিত রোগে আক্রান্ত 189 জন ও সাপের কামড়ে 71 জন সদর হাসপাতালে ভর্তি। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 90% লোকালয় বন্যার পানিতে নিমজ্জিত। সদর উপজেলার 180টি আশ্রয় কেন্দ্রে আজ থেকে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। কমলনগরে পানিতে ভেসে গিয়ে হৃদয় নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সদর উপজেলার লাহারকান্দি আশ্রয় কেন্দ্রে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আব্দুল মালিক নামে এক ব্যক্তি মারা গেছেন। পানি বৃদ্ধি ও টানা বৃষ্টিপাতের কারণে দেশের অন্যতম সেচ প্রকল্প চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোবা বাঁধের বহু অংশে ফাটল ও বিভিন্ন স্থান ধসে পড়েছে। বিভিন্ন জায়গায় আমি দেখি তারা এই কাজ করতেছে, কিভাবে বাঁধ রক্ষা করা যায়। কুমিল্লার গোমতীর বুড়বুড়িয়া এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা। আটকা পড়েছে বুড়িচং উপজেলার প্রায় 2 লাখ মানুষ। আকস্মিক বন্যায় আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি অনেক মানুষ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই। বন্যায় প্রতিদিনই মৃত্যু বাড়ছে। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো এখনও বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয় সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ে জানানো হয়েছে, সমন্বয়হীনতার কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকার মানুষ ত্রাণ পাচ্ছেন না। পানি কমার সাথে সাথে দুর্ভোগও বাড়ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। তারা এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে প্রায় 6 কোটি টাকা পেয়েছেন বলে জানান। বিস্তারিত রয়েছে রফিকুল বাশারের রিপোর্টে। দেশের 11টি জেলায় বন্যায় প্রতিদিনই মৃত্যু বাড়ছে। বন্যায় এ পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে শুধু কুমিল্লায় 10 জন মারা গেছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, শিক্ষার্থী ও স্থানীয় প্রশাসন সহ যৌথভাবে কাজ করলেও বন্যায় মৃত্যু কমানো যাচ্ছে না। পানিবন্দী পরিবারের সংখ্যা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে দুপুর 1টা পর্যন্ত 12,07,429টি এবং ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 56,19,375 জন। মৃতের সংখ্যা 27, এর ভিতরে কুমিল্লা 10, ফেনী 1, চট্টগ্রাম 5, খাগড়াছড়ি 1, নোয়াখালী 5, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1 ও কক্সবাজার 3। নিখোঁজ লোকের সংখ্যা হচ্ছে 2, আগে যেটি ছিল মৌলভীবাজারের। কেন এত মৃত্যু? প্রশ্ন ছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। আমরা শুধুমাত্র দুর্গম এলাকাগুলোতে যাওয়ার চেষ্টা করছি, যেখানে অন্যদের পক্ষে যাওয়াটা কষ্টকর। বাট সবার আমাদের হেল্প লাগবে, সবার এই সমন্বিত প্রচেষ্টাটা লাগবে, সবাই আমাদের ওই উদ্যোগীটা হতে হবে। আমরা যদি নিজের কাজ করতে চাই তাহলে হয়তো সমন্বয়হীনতা থাকবে। আমাদেরকে সবাইকে ওই আঞ্চলিক যে সমন্বয় কেন্দ্রগুলো আছে, জেলা উপজেলা পর্যায়ে, এগুলোকে আমাদের ফোরফ্রন্টে রেখে কাজ করতে হবে। সমন্বিতভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে জানান দুর্যোগ উপদেষ্টা। ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিলেও নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে জানান তিনি। যে স্থান থেকে পানি নেমে যাচ্ছে সেই সমস্ত জায়গায় যাতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। এখনও পর্যন্ত আমাদের যা জানা আছে এই ধরনের নতুন কোনো এলাকা এখনো প্লাবিত হয়নি। পানি কমে গেলে গণরান্না কর্মসূচি শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আমরা আপাতত শুকনো খাদ্যের যে কর্মসূচিটি সেটি চলমান,
কিন্তু আমরা পরবর্তীতে গণরান্নার যে কর্মসূচি সেটিতে আমরা শীঘ্রই যাব, কারণ হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো যখন ঠিকঠাক মতো রান করবে তখন আশ্রয় কেন্দ্রগুলোতেই আমরা প্রতিদিন প্রায় 4 লক্ষ মানুষের রান্না করা খাবারের ব্যবস্থা আমরা করব। বন্যায় সন্তোষজনক ভূমিকা না রাখায় রেড ক্রিসেন্টের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নতুন যোগ দেওয়া স্বাস্থ্য সচিব। সিলের ফটোকপি দেখাবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ফেনীতে বন্যার পানি কিছুটা কমে যাওয়ায় বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা। বন্যা কবলিত স্থানে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফেনী থেকে সামির হোসেনের রিপোর্ট। ফেনীতে ভয়াবহ বন্যায় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মালামাল ও বাসাবাড়ির ইলেকট্রনিক পণ্যসহ দৈনন্দিন ব্যবহারের আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা কবলিতরা বলছেন রেখে যাওয়া কোনো আসবাবই ব্যবহার উপযোগী নেই। সব একটা টগি ইনক্লুডিং সব শেষ, একটা কিছুই নেই, একদম কিছুই নেই। আমার ছাদের উপরে বাড়ি উঠছি, বইটা বুঝেন না, তার কি বলবো, এটা বলার মতো ভাষা নেই আমার। বুঝেছে, আমরা কতগুলো লোক বেকার হয়ে গেছি। ফেনীর সবচেয়ে বড় পাইকারি বাজারে আলু, পেঁয়াজ ও আদাসহ নিত্যপণ্য পৌঁছে গেছে। প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন তারা। আমার এই 67 বছর বয়সে এরকম বন্যা ফেনীতে আমরা দেখি নাই। অতএব এই ক্ষতির এক কথায় ক্যালকুলেশন করা সম্ভব না, এটা অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা জানান তাদের দোকানের প্রয়োজনীয় কাগজ, কাঁচামাল ও যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। কর্মীদের বেতন ও ঘুরে দাঁড়ানো নিয়ে অনেকেই সংশয়ে রয়েছেন। ফেনী থেকে সামির হোসেন, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টিএসসিতে গণত্রাণ কর্মসূচির ৬ষ্ঠ দিনেও অসংখ্য মানুষ নগদ অর্থ এবং ত্রাণ সহায়তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এবং খেলার মাঠ সহ বিভিন্ন স্থানে। এইসব ত্রাণপণ্য প্যাকেটজাত করতে শিক্ষার্থীদের সহায়তা করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লায়লা নওশিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জমতে থাকা শুকনো কাপড় সহ ত্রাণপণ্য লোড হচ্ছে একের পর এক ট্রাকে। এ কাজে নিরলসভাবে যুক্ত হয়েছেন রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই গণত্রাণ কর্মসূচির ৬ষ্ঠ দিনেও স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেকেই। আমি নিজের আবেগ, নিজের দায়বদ্ধতা থেকে আমি রংপুর থেকে ছুটে এসেছি। কাজ করতেছি 3 দিন ধরে, সকালে আসি আবার রাত 10টায় চলে যাই। হ্যাঁ, আমার মেয়ে আসছে, আমার মেয়ে কলেজে পড়ে, ওইও কাজ করতেছে, আমিও পড়তেছি। টিএসসি থেকে ট্রাক ভরে এসব পণ্য চলে যাচ্ছে বন্যা কবলিত এলাকায়। যে জায়গাগুলোতে ত্রাণ দরকার বা সাহায্য পৌঁছাচ্ছে না বা দরকার প্রয়োজন আরও, তো সেগুলো তথ্য যাচ্ছে জেলা প্রশাসনের কাছে, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের কাছে। এইভাবে সমন্বয় করে আমরা চাহিদা অনুযায়ী সেই জায়গাগুলোতে ত্রাণ পাঠাচ্ছি। মঙ্গলবারও শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই সাধ্যমতো সহযোগিতা করতে এসেছেন টিএসসিতে। না, এখানে দেখলাম যে মানে সবকিছুই তো বলে না, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় দিলে অ্যাপ্রোপ্রিয়েট কাজে লাগবে আর কি। যখন আমাদের কিছু দিতেই হবে, বরং চলো সেই পুরনো টিএসসিতে যাই। মানুষের যে অনেক কষ্ট হচ্ছে, তারা হলো অনেকে আবার মারাও যাচ্ছে, তাই আমি এখানে টাকাটা দিয়েছি। নগদ অর্থ, ত্রাণপণ্যের পাশাপাশি নিজের স্বর্ণালঙ্কারও দিচ্ছেন কেউ কেউ। সকল ধরনের অ্যামাউন্ট আসছে, অনেকে 5 লাখ টাকা দিয়ে যাচ্ছেন বান্ডিলে করে, অনেকে 10 লাখ টাকা দিয়ে যাচ্ছেন, কেউ কেউ তার হচ্ছে কান থেকে কানের দুল দিয়ে যাচ্ছেন। আজকে সকালে একজন আন্টি এসেছিলেন, তিনি হচ্ছে তার নাম পরিচয় কিছুই প্রকাশ করতে অনিচ্ছুক। আমার হাতে হচ্ছে 2টো বালা আর হচ্ছে 3টা আংটি ধরিয়ে দিয়ে গিয়েছেন, তার কাছে নাকি নগদ অর্থ ছিল না। বন্যা কবলিতদের সহযোগিতায় সারা দেশের মানুষ যেভাবে এক হয়েছেন, তা নতুন বাংলাদেশকে এগিয়ে নেবে বলে মনে করছেন সবাই। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেখছিলেন লায়লা নওশিনের রিপোর্ট। বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার হওয়া গর্ভবতী নারী এবং নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতি। সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করতে যান সংশ্লিষ্টরা। রিপোর্টে জানাচ্ছেন সুলতানা হিমু। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগ যেন এখন চাঁদের হাট। পুরো ওয়ার্ড আলো করে রেখেছে সদ্য জন্ম নেয়া নবজাতকদের মুখ। প্রতিটি শিশু ও তাদের মাকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করে এনেছে বিমান বাহিনী। আমার ডাক্তার বলতেছে যে আমার এই যে ফেলে বাইরে পাঠাতে হবে, তখন আমার সাথে কেউ আসে, শুধু আমার বোন একটা আসছে। হ্যাঁ, এখানে আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো সুবিধা পেতেছি। বন্যার পানিতে আমাদের ঘর দুয়ার পানিতে বেশি গেছে। আমরা কালকে রাত্রে আসছি 12টার দিকে, আসার পরে বাবু ডেলিভারি হয়েছে আর কি। অনেক বেশি ভয় পেয়েছিলাম, কারণ ওখানের অবস্থা দেখে ভয় পাওয়ার মতোই ছিল। কোনো দিকে কিচ্ছু ছিল না,
আসবো যে এখানে সেটাও জানা ছিল না। এখানে আসছি, উপকার হয়েছে, অনেক বেশি উপকার হয়েছে। এই নবজাতক শিশু ও গর্ভবতী নারীদের দেখতে গিয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভাপতি। তাদের স্বাস্থ্যসেবায় হাসপাতাল নিয়োজিত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 16 জন গর্ভবতী মা এখানে আছে, আর অলরেডি আনার পরপরই 13 জন বাচ্চা ডেলিভারি হয়েছে। তো এটা একটা আনন্দের ব্যাপার এবং আমাদের বিমান বাহিনীর জন্য একটা মানে কি বলবো, একটা খুবই ভালো দিক যে গর্ভের ব্যাপার, যে আমরা ওনাদেরকে রেস্কিউ করতে পেরেছি এবং ওনারা সুস্থভাবে সুন্দরভাবে বাচ্চা মানে ডেলিভারি করতে পেরেছে এবং মা এবং বাচ্চা দুইজনই ভালো আছে। বিমান বাহিনীর নেতৃত্বে এই যে দুস্থ এবং অসহায় গর্ভবতী মায়েদের এই জায়গাতে নিয়ে আসা হয়েছে, এর চেয়ে মহতি উদ্যোগ আর হতে পারে না। পরে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভাপতি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রছাত্রীদেরও শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনের সময় গুলি করে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে রিমান্ডে নিয়েছেন পুলিশ। গ্রেফতারের পর হাসানুল হক ইনুকে এবং এক দফা রিমান্ড শেষে রাশেদ খান মেননকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত। এনামুল কবির রূপমের রিপোর্ট। কোটা আন্দোলনের সময় রাজধানীতে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়ে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 14 দলীয় জোট নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে বিকেলে আদালতে হাজির করে পুলিশ। সে সময় আদালতের বাইরে তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা। হাসানুল হক ইনুর বিরুদ্ধে তো শুধু হত্যার অভিযোগ নয়, আসলে বিষয়টা হচ্ছে যে 14 দলের যেই মিটিংটি শেখ হাসিনার নেতৃত্বে করা হয়েছিল, যে মিটিং থেকে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতার উপরে গণহত্যা চালানোর যে সিদ্ধান্তটি গৃহীত হয়েছিল, সেই সিদ্ধান্তের মূল কুশীলব ছিলেন হাসানুল হক ইনু এবং এই রাশেদ খান মেনন গং। এদের সিদ্ধান্তের প্রেক্ষিতেই পরবর্তীতে ছাত্র জনতার উপরে গণহত্যা চালানোর উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছিল পুলিশ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী কর্তৃক। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে চায় পুলিশ। আদাবর থানার মামলায় রাশেদ খান মেননকে 10 দিনের রিমান্ডে চাইলে 7 দিন মঞ্জুর করেন আদালত। পরে একই আদালতে হাসানুল হক ইনুকে নিউ মার্কেট থানার হত্যা মামলায় 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আদালতের ফরওয়ার্ডিংয়ে বলা হয়েছে যে দুইজনকে দুটি থানার মামলায় নেওয়া হয়েছে। রাশেদ খান মেননকে নেওয়া হয়েছে আদাবর থানার একটি হত্যা মামলায়, আর হাসানুল হক ইনুকে নেওয়া হয়েছে নিউ মার্কেট থানার হত্যা মামলায়। দুটি ফরওয়ার্ডিংয়েই মোটামুটি একই কথা বলা হয়েছে যে এনাদের পরিকল্পনায় এবং নির্দেশনায় এই গণহত্যা চালানো হয়েছে। আদালত এলাকায় ছিল সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে কোনো ব্যবসায়ীকে অহেতুক হয়রানি করা যাবে না, কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা। একই সাথে চট্টগ্রাম বন্দর সহ সবখানে গ্রাহককে দ্রুততম সময়ে পণ্য খালাস সহ রফতানি সেবা দিতে হবে। ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠকে আটা, ভোজ্য তেল, ডাল এবং চিনি সহ ভোগ্যপণ্যের সরবরাহ, উৎপাদন এবং মজুদ নিয়ে অবহিত হয়েছেন তিনি। কারখানা পুড়িয়ে দেয়া, ভাঙচুরের মতো আইন শৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগের কথা জানান উদ্যোক্তারা। রিজবি নওয়াজের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার তৃতীয় সপ্তাহে প্রথম কর্মদিবসে ব্যস্ততম সময় অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক দিয়ে শুরু। Of course, we'd like to see more foreign direct investment from the UK into Bangladesh. এরপর বিজিএমই এর নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে মত বিনিময় করেন অর্থ উপদেষ্টা। আমাদের ফ্যাক্টরিগুলি অন অ্যান এভারেজ প্রায় 16-17 দিন প্রোডাকশন করতে পারে নাই, যার ফলেই আমাদের হয়তো নেক্সট মান্থে গিয়ে একটু ক্রাইসিস দেখা যেতে পারে। আমরা ওই জন্য মাননীয় উপদেষ্টার কাছে আমরা একটা মাসের একটা সফট লোনের জন্য রিকোয়েস্ট করেছি। 3 দিন, 7 দিন, 6 দিন আমি কাজ করতে পারি নাই, তাতে আমার কয়েক লক্ষ পিস প্রোডাকশন ব্যাকলগ হয়েছে। আমি শিপমেন্ট করতে পারি না, আমার বাইরে এয়ার শিপমেন্ট করতে বলছে। ওই টাকা আমি $6 কেজিতে আমি এক্সপোর্ট করছি, আমি কোথা থেকে টাকা দেবো? আমরা লোন চাচ্ছি, আমরা তো মুফতে কোনো অনুদান তো চাচ্ছি না। উইথ ইন্টারেস্ট উইল পে। তৈরি পোশাক মালিকদের পর অর্থ উপদেষ্টা বৈঠক করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি পরিচালনা পর্ষদের সঙ্গে। বায়ারদের মধ্যে যেটা একটু আস্থার অভাব ছিল,
সেই বিষয়টাই এখানে আলোচনা হয়ে আসছে। তোমার ওখানে যদি তুমি নিরাপত্তাহীনতায় ভুগো তাহলে তুমি কার সাথে কন্ট্যাক্ট করবা, সে তোমার রেস্কিউ করবে। পুলিশ ইজ নট স্টেবল ইয়েট। এয়ারপোর্টের থেকে একটা স্যাম্পল কালেকশন করতে 7 থেকে 10 দিন সময় লাগে। চিটাগাং পোর্টে কনজেশন, কিছু কিছু জায়গায় চাঁদাবাজি হচ্ছে। ভোগ্যপণ্য আমদানিকারক এবং উৎপাদক 6টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। আগুন দেওয়া, ভাঙচুর এগুলো যাতে দেশের সম্পদ, এখানে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, মাননীয় উপদেষ্টা মহোদয় বলছি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কমিটিতে আলাপ হয়েছে, আবারও বলবে, আমাদের কনসার্নটা ওখানে জানিয়ে দেবে। নিরাপত্তা যতটুকু পারি দেব, আমরা দিক থেকে যতটুকু অ্যাসিওর করি যে বিদেশে কেন দেশেও বিদেশে তাদেরও দেওয়া হবে। পরপর 4টি বৈঠক শেষে অর্থ উপদেষ্টা রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। সরকারের দিক থেকে কোনো রকম বাধার সৃষ্টি না, বরং কিছু বাধা থাকলে বাধাটা সরিয়ে দেওয়া, জোর করে যে ট্যাক্স দেয় তাকে জোর করে নেওয়ার, যে দেয় না তাকে ছেড়ে দাও, ওইগুলো এখন হবে না। লিকেজ যেন না হয়। স্যারও আজকে যেটা ইনস্ট্রাকশন দিলেন, যাতে যেই রেভিনিউটা আমাদের যেই সময়ে আসার দরকার সেই সময় যেন আমরা আনতে পারি। ব্যবসায়ীদেরকে ফুল কনফিডেন্সে এনে, আস্থায় এনে আমরা তাদের কাছ থেকে রেভিনিউ আর্ন করব, এটাই। 16 বছরের জঞ্জাল দূর করে আর্থিক ও রাজস্ব খাতে সুদিন ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার অনুরোধ করেন অর্থ উপদেষ্টা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, 20 দিনের সরকারের কাছে উদ্ভট দাবি দাওয়া নিয়ে যারা সচিবালয় ঘেরাও করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের চিহ্নিত করতে হবে। তিনি আরও বলেছেন, রাষ্ট্র মেরামতে ডক্টর ইউনূসের সরকারকে সময় দেবে বিএনপি, তবে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। বিস্তারিত রয়েছে জাকিয়া আক্তারের রিপোর্টে। মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। শেখ হাসিনা ভারতে বসে এখনও ষড়যন্ত্র করছেন উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারকে অনুরোধ জানান। ভারত সরকার অনুরোধ করব, দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। আমরা এই সরকারকে সময় দিতে চাই, তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই। এই দেশে তো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাচ্ছেন দলের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, সরকারে না থাকলেও বন্যা কবলিত মানুষের জন্য জাতীয় দায়িত্ব হিসেবে কাজ করে যাচ্ছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ত্রাণ সংগ্রহ কমিটি ত্রাণ বিতরণের জন্য তার নেতা কর্মীদেরকে, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীকে গত 7 দিন যাবৎ প্রত্যন্ত অঞ্চলে, উপদ্রুত অঞ্চলে তারা কাজ করছে। ভারতের সাথে পানি নিয়ে সৃষ্ট জটিলতা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সময় এসেছে বলে জানান বিএনপি নেতারা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। দ্রুত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম চালু করতে চান তিনি। বৈষম্য এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিজয়ের চেতনাকে ধারণ করে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়, সর্বোপরি বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে চান তিনি। মাসরুর শাকিলের রিপোর্ট। স্বনামধন্য শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর দায়িত্বভার গ্রহণের জন্য আসেন রেজিস্ট্রার ভবনে। নতুন উপাচার্যের পূর্ব ঘোষণা অনুযায়ী অনাড়ম্বরভাবে তাকে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দেশের এক ক্রান্তিকালে উপাচার্যের দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানান নতুন বাংলাদেশের বীরদের। আপনাদের সবাইকে নিয়ে প্রথম যে দু একটা কাজ করতে চাই সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা। তার জন্য হলগুলোকে ন্যায্যতার ভিত্তিতে, বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল কথা, ছাত্রদের সাথে তাদের সহযোগিতায় হলগুলোকে একটা পর্যায়ে চালু করার ব্যবস্থা করা এবং বিভাগগুলোকে শিক্ষা কার্যক্রমে আবার আমরা সবার সহযোগিতায় ফিরিয়ে আনা।
বলেন, বৈষম্য বিরোধী ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ ও বাস্তবায়ন তার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল কথাটা তো হচ্ছে মানুষের অধিকার রক্ষা করা, ন্যায্যতার সাথে কাজ করা, যে সিদ্ধান্তগুলো নেব যতটুকু সম্ভব ন্যায্যতার মাধ্যমে নেয়া, মানুষের অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। এই মৌলিক কিছু নীতি যেটা এই আন্দোলনের মাধ্যমে আবার আমাদের সামনে এসছে, তা আমাদের প্রথম কাজ হবে আমরা যে যার পরিসরেই আছি সেই পরিসরে এই মৌলিক নীতিগুলো মেনে চলে কাজ করার চেষ্টা করা। শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে পূর্ণাঙ্গ কাঠামোর মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে যুক্ত রাখার কথা জানান উপাচার্য। চাকুরিতে 15 বছর ধরে বৈষম্যের শিকার কর্মকর্তা কর্মচারীরা নতুন উপাচার্যকে ন্যায় বিচার স্থাপনের আহ্বান জানান। নতুন ভিসি হিসাবে যিনি দায়িত্ব নিলেন তিনি ক্রান্তিকালের ভিসি হিসাবে নিজেকে অভিহিত করলেন। তার কাঁধে একই সাথে যেমন এই উপাচার্য পদের হারানো গৌরব ফিরে আনার চ্যালেঞ্জ রয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়কে দলীয় আনুগত্য ও লেজুর বৃত্তি থেকে বের করে একটি গবেষণামূলক এবং বাংলাদেশের নেতৃত্বদানকারী বিশ্ববিদ্যালয় হিসেবে আবারও জ্ঞানের ক্ষেত্রে এবং আন্দোলনের ক্ষেত্রে ফিরিয়ে আনার চ্যালেঞ্জও রয়েছে। কারণ এখান থেকে যে আন্দোলনের সূচিত হয়েছে সে আন্দোলন পতন ঘটিয়েছে স্বৈরাচারের, সে আন্দোলন বদলে দিয়েছে বাংলাদেশকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। আজীবন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠের কারণে তিনি ভূষিত হন বিদ্রোহী কবি হিসেবে। সাহিত্যকর্মে তুলে ধরেছেন নিপীড়িত মানুষের কথা। মানবতার জয়গানে ছিলেন উচ্চকণ্ঠ তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আবারও দাবি উঠেছে জাতীয় কবি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করার দাবিতে চলে গণস্বাক্ষর কর্মসূচি। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুলের লেখনী যুগে যুগে প্রেরণা দিয়েছে বাঙালিকে। তার মৃত্যুবার্ষিকীর বিশেষ আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করেছে চ্যানেল আই। দিনভর চ্যানেল আই এর পর্দায় সেসব আয়োজন নিয়ে লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। শোষণ বঞ্চনার বিরুদ্ধে যার মগজাস্ত্র বারুদ হয়ে কলমে ঝরেছে তিনি কাজী নজরুল ইসলাম। অন্যায় অনিয়মের বিরুদ্ধে বাঙালির অধিকার আদায়ের লড়াইয়ে সবসময় সরবে হাজির হয়েছে বিদ্রোহী কবির সৃষ্টি। স্বাধীনতা পরবর্তী সময়ে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। ১৯৭৬ সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। বিদ্রোহী কবির স্মরণে চ্যানেল আইয়ের পর্দায় দিনভর ছিল নানা আয়োজন। রাত 12:30টায় এবং সন্ধ্যা 6টায় বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার পরিবেশনায় সম্প্রচার হয় নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান দেশে বিদেশে নজরুল। নজরুলকে নিয়ে সকাল 7:30টায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরুর বিশেষ পর্ব। বেলা 11:05 নির্বাচিত নজরুল অনুষ্ঠানে স্মরণ করা হয় বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে। দুপুর 12:05 রেজাউদ্দিন স্ট্যালিনের উপস্থাপনায় আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান চিরঞ্জীব নজরুল। যে মানুষের ধর্ম আলাদা হলেও মানুষের মন কিন্তু এক, মানুষের মন কিন্তু আলাদা নয়। এবং ছোটবেলা থেকে তার মনে সেটা গেঁথে গিয়েছিল এবং তিনি যখন বড় হয়েছিলেন তখন তার মনে হয়েছিল যে তিনি মানুষের কবি। তিনি তাই লিখতে পারেন গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে দেখো সখা, খুলে দেখো নিজ প্রাণ। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আয়োজনে ছিল দুপুর 12:30 ফ্রেশ প্রিমিয়ার টি তারকা কথনের বিশেষ পর্ব। 1:05 বিশেষ প্রদর্শনী বিতর্ক আমি প্রতিধ্বনিত হই বারংবার এবং দুপুর 2:30টায় নজরুলের জীবন ভিত্তিক চলচ্চিত্র বাংলা মায়ের দামাল ছেলে সম্প্রচার হয় চ্যানেল আইয়ে। রাত 10:25 চ্যানেল আইয়ে প্রচার করা হয় মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান নজরুলের প্রকৃতির আলপনা।
লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। কাজী নজরুল শুধু দ্রোহ কিংবা প্রেমের কবি ছিলেন না, তিনি প্রকৃতির কবিও ছিলেন। তার সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা। উপন্যাস, গল্প, কবিতায় বাংলার প্রকৃতির অপার সৌন্দর্য তুলে ধরেছেন সুনিপুণভাবে। তিনি প্রকৃতিকে হৃদয় দিয়ে অনুভব করেছেন, ধারণ করেছেন গভীর মমতায়। সাহিত্যের মাধ্যমেই প্রকৃতি রক্ষার বার্তা দিয়েছেন কবি নজরুল। কাজী নজরুল ইসলামের প্রকৃতির আলপনা নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। আবহমান কাল ধরেই প্রকৃতির রূপ আর মোহনীয় সৌন্দর্য মানব মনকে উদ্বেলিত করেছে। দ্রোহ বা সাম্যের কবি নজরুলও প্রকৃতির প্রেমেও পড়েছিলেন। প্রকৃতির বিচিত্র রূপ তাকে নবসৃষ্টিতে উৎসাহ জুগিয়েছে, আর তারই প্রতিফলন ঘটেছে তার সাহিত্য জুড়ে। বাতাসে দোল খাওয়া ফুলের মুগ্ধতা, গাছে গাছে পাখির কুহুতান, গ্রামের মেঠোপথ, মায়াবী জোছনা রাত কিংবা সাগরের নীল জলরাশির অপার সৌন্দর্য নজরুলের সাহিত্যকে করেছে সমৃদ্ধ। তারই প্রমাণ মেলে দোলন চাপা, ঝিঙে ফুল, ফণী মনসা, রক্তজবা গ্রন্থের নামকরণে। নার্গিস কখনো প্রিয়তমা, আবার কখনো ফুল হিসেবে এসেছে তার জীবনে। গানের উপমায়, কথায়, ছন্দে নজরুল প্রকৃতিকে তুলে ধরেছেন উদারভাবে। প্রকৃতি বন্দনার পাশাপাশি নজরুলের লেখনীতে উঠে এসেছে মানুষের প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডের অশনি সংকেত। শত বছর আগেই তিনি রোজ কিয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে লিখেছেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে মেরু অঞ্চলের বরফ গলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, এমন সতর্ক বার্তা উঠে এসেছে তারই লেখনীতে। প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতার পাশাপাশি তরুণ প্রজন্মের জোরালো ভূমিকার কথাও বলেছেন দ্রোহের কবি নজরুল। আর তা নিশ্চিত করতে পারলেই ভবিষ্যৎ প্রজন্ম পাবে প্রাণ প্রাচুর্যে ভরা বাসযোগ্য ধরিত্রী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। কুমিল্লায় বন্যা দুর্গত রোগীদের চিকিৎসায় মানবতার হাত বাড়িয়েছেন প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ দিয়েছে সংগঠনটি। বন্যার্তদের এমন মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেছেন বিশিষ্ট জনেরা। আবুল কাশেম হৃদয়ের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লাবাসী। ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি সুপেয় পানির তীব্র সংকট বন্যা কবলিত এলাকায়। এতে ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন দুর্গতরা। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। মেডিসিন ও অর্থোপেডিক বিশেষজ্ঞ সহ ৩০ জন ডাক্তার, দিনব্যাপী শিশু, বৃদ্ধসহ হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে সংগঠনটি। এখানে অনেক রোগীর শরীরে র্যাশ, তারপরে চুলকানি, খোস পাসরা এবং আমাশা, ডায়রিয়া, জ্বর, ঠান্ডা, কাশি, এর সাথে ওদের ইবাহিত রোগগুলা, পানিবাহিত রোগগুলা অধিক আমরা পাচ্ছি। ওদের মাঝে আমরা এই সেবাগুলাকে দিতে পেরে আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগছে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। যে বর্তমান যে পরিস্থিতি, ওই পরিস্থিতিতে আমরা অনেক সেবা পাচ্ছি ওনাদের কাছ থেকে, আর কি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক উপকার হচ্ছে, আমরা কোথাও যাই ওষুধ দাওয়াই পাইতেছি না। এই মুহূর্তে যেটা পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট উপকার হচ্ছে। বিনামূল্যে ওষুধ দিচ্ছে ডাক্তারে, আমরা অনেক খুশি। সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে আরো ভালোভাবে মানুষের সেবা করতে পারে। দেশমাতৃকা ও আর্ত মানবতার সেবায় সদা সচেষ্ট থাকার প্রত্যয় জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। কলকাতায় আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন ঘেরাও করেছেন কয়েক হাজার মানুষ। এ সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দেন তারা।
এছাড়া বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের আটকাতে রাজ্যের 19টি পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে। বিস্তারিত রয়েছে সুব্রত গাইনের রিপোর্টে। পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় অভিমুখে পদযাত্রা নবান্ন অভিযান এখন রাজনৈতিক উত্তেজনার তুঙ্গে। আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদের ঘটনা এখন রূপ নিয়েছে এক দফা দাবিতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়ে উঠেছে আন্দোলন। আন্দোলন ঠেকাতে রাজ্য জুড়ে ৬,০০০ পুলিশ, র্যাফ, ইএফআর ও স্ট্র্যাকো বাহিনীর সঙ্গে ছিল জলকামান ও কাঁদানো গ্যাসের সেল। তবে সবকিছু উপেক্ষা করে রাজ্য সচিবালয় ঘেরাও করে কয়েক হাজার আন্দোলনকারী। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীরাও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইটপাথর নিক্ষেপ করেছে। ভারতের গণমাধ্যম বলছে, রাজ্যের মহাত্মা গান্ধী সড়ক, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সাঁতরাগাছি ও হাওড়া সেতু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছে। বিক্ষোভের কারণে এক্সপ্রেসওয়ে বন্ধ হওয়ায় অনেকেই মেট্রো ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। রাজ্যের নারীদের নিরাপত্তা ব্যর্থতার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে হবে বলছেন বিক্ষোভকারীরা। পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীদের এই একদফা দাবির আন্দোলনে সমর্থন দিয়েছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও বাম দলগুলো। তৃণমূলের নেতারা বলছেন, বিজেপির ছাত্র সংগঠনগুলোর এটি পরিকল্পিত আন্দোলন। রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আন্দোলনকে ভিন্ন খাতে পরিচালিত করছে বিজেপি। সুব্রত গাইন, চ্যানেল আই। এবার আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে কবির লেখা গান পরিবেশন করেন সংস্কৃতি কর্মীরা। কবির সমাধি প্রাঙ্গণে বাঁশুরি এবং নজরুল চর্চা কেন্দ্রের পক্ষে এই আয়োজন করা হয়। এতে যোগ দেন নজরুল প্রেমীরা। পাশাপাশি কাজী নজরুল ইসলামের নানা কবিতা আবৃত্তি করেন তারা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সংবাদের পর্যায়ে খানিকটা বিরতি নেব, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে নিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় পুড়ে যাওয়া গাজী টায়ার্সে ক্ষতিগ্রস্ত ৬তলা ভবন ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ৩১ ঘন্টা পর মঙ্গলবার ভোর ৫টার দিকে গাজী টায়ার্স কারখানার আগুন পুরোপুরি নেভানো গেছে। টায়ার কারখানার মালিক সাবেক বস্ত্র এবং পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতারের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হয়। এরপর রূপসীতে মিছিল শুরু করেন। কারখানায় ঢুকে লুটপাট শুরু করে আগুন দেয় দুর্বৃত্তরা। ২১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মঙ্গলবার ভোর ৫টা থেকে আগুন পুরোপুরি নেভানো হয়। পুড়ে যাওয়া কারখানার ৬তলা একটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় এখনো পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পুরোপুরি অগ্নিকাণ্ডটা কন্ট্রোলে আসার পরে আমরা দেখব যে আসলে প্রকৃত ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে এবং আদৌ সেখানে কোনো লোক আটকা পড়েছিল কিনা এবং তারা মারা গিয়েছে কিনা, এই তথ্যটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা দেখেছি যে কিছু লোক এখানে এসে বলছে তাদের আত্মীয় পরিজন যারা এখানে আটকা পড়েছিল বলছে। তো এই বিষয়টি আসলে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি কন্ট্রোলে পুরোপুরি আসার পরেই আমরা কিন্তু এটি দেখব। বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইলস বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল লাবিব।
সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীরা লাবিবের চিকিৎসায় অন্তর্বর্তীকারী সরকারের সহায়তা চেয়েছেন। তারা নিরাপদ সড়ক সহ 6 দফা দাবিও তুলে ধরেন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুয়েটেক্স সাংবাদিক সমিতির সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই দাবি জানান। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন এবং চলতি বছরের বৈষম্য বিরোধী আন্দোলনে লাবিব সক্রিয় ভূমিকা রাখেন। এছাড়াও বন্যায় দুর্গত এলাকাবাসীর জন্য বুয়েটেক্সের পক্ষ থেকে ত্রাণ তহবিল সংগ্রহ করা হয়। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সংবাদের পর্যায়ে আবারও খানিকটা বিরতি নেব, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরই নিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি গোলাম মুর্তজা। জেদ্দায় বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে মত বিনিময় করেছেন জেদ্দার নতুন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। সভায় বক্তৃতা করেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রুমি সাইদ, সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুদ্দিন বকুল সহ বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিরা। এ সময় ছিলেন কনসুলেটের মিনিস্টার শ্রম এমদাদুল ইসলাম, হাউস কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম সহ কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে থাকছে খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-20 ও ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াডন ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড ECB।